হ্যালো অ্যান্ড ওয়েলকাম। চলো নতুন একটা সেট আবার শুরু করে আজকে সেট 12 নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। In which article of the Constitution of India was the provision for reservation of scheduled caste in the Lok Sabha? অর্থাৎ লোকসভায় যে শিডিউল কাস্টের যে রিজার্ভেশন সেটা কোন আর্টিকেলে বলা আছে? আচ্ছা, আর্টিকেল 330-এ আমাদের কি বলা আছে? লোকসভাতে শিডিউল কাস্ট এবং শিডিউল কাস্ট প্লাস শিডিউল ট্রাইবের যে রিজার্ভেশনের কথা সেটা আর্টিকেল 330-তে বলা আছে। ওকে, আচ্ছা, আর্টিকেল 332 যদি আমরা দেখি, এটা হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা এসএলএ, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সেম শিডিউল কাস্ট প্লাস শিডিউল ট্রাইবের যে রিজার্ভেশন সেটার কথা বলা আছে। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট। 331টা অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, 331-এ হচ্ছে নেক্সট কোশ্চেন যায় আমরা বলছি 33। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রিমুভড দ্য প্রভিশন কন্টেনিং রিজার্ভেশন অফ সিটস ফর অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ইন দ্য লোকসভা? অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি লোকসভাতে আগে দুজনকে নমিনেট করা যেত। কে নমিনেট করতো? প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট নমিনেট করতো। তো এটা বলা হচ্ছে যে এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা তুলে দেওয়া হয়? এটা 104 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তুলে দেওয়া হয় 2019 সালে। আচ্ছা, আমি বলছিলাম যে 331 যে আর্টিকেলটা, এটা আমি পরের কোশ্চেনে বলছি। 331 নম্বর আর্টিকেলটা হচ্ছে সেটাই যেটা প্রোভাইড করে এই দুজন অ্যাংলো ইন্ডিয়ানের নমিনেশন লোকসভাতে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি যদি দেখি 101 নম্বর অ্যামেন্ডমেন্ট যদি আমরা দেখি, তাহলে 101 অ্যামেন্ডমেন্ট নম্বর, এটা হচ্ছে 2016 সাল। 2016 সালে এটাতে কি ইন্ট্রোডিউস করা হয়? জিএসটি। জিএসটি আমাদের ইন্ট্রোডিউস হয় এই 101তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। 102তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যদি আমরা দেখি, তাহলে এখানে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয় কাকে? এনসিবিসি অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস কে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়। এটা কত সালে? এটা হচ্ছে 2018 সালে, 102তম অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, আর 103তম অ্যামেন্ডমেন্ট যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের 10% রিজার্ভেশন অফ ইডব্লিউএস, রিজার্ভেশন অফ ইডব্লিউএস ইন জবস অ্যান্ড এডুকেশন, জবের ক্ষেত্রে অ্যান্ড এডুকেশনের ক্ষেত্রে। এখন তোমরা সবাই মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টই ইডব্লিউএস এর জন্য প্রচুর ছোটাছুটি করছো ব্লকে। তো এই ইডব্লিউএস এর যে রিজার্ভেশন 10%, এটা হচ্ছে 103তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আছে। এটা দেওয়া হয় হচ্ছে 2019 সালে। ঠিক আছে, চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড দ্য পপুলার চেম্বার? এর মধ্যে কাকে পপুলার চেম্বার বলা হয়? স্টেট অ্যাসেম্বলি, রাজ্যসভা, লোকসভা, গ্রামসভা। আচ্ছা, এই দুটো তো বাদ দিলাম, স্টেট অ্যাসেম্বলি আর গ্রামসভা, এই দুটো অপশনকে এমনি এলিমিনেট করতে পারো। রাজ্যসভা, রাজ্যসভাকে বলা হয় হচ্ছে আপার হাউস। ঠিক আছে, কাউন্সিল অফ স্টেটস, ঠিক আছে, এগুলো হচ্ছে রাজ্যসভাকে বলা হয়। লোকসভা, লোকসভাকে বলা হচ্ছে লোয়ার হাউস, হাউস অফ পিপল, আর তার সঙ্গে বলা হচ্ছে পপুলার চেম্বার। ঠিক আছে, তাহলে পপুলার চেম্বার কাকে বলা হয়? না, এটা আমাদের লোকসভাকে বলা হয়। চলো, ইন লোকসভা হু ক্যান নট ভোট ইন দ্য ফার্স্ট ইনস্টেন্স ডিউরিং ভোটিং? অর্থাৎ লোকসভাতে যে ভোটাভুটি হয়, কোন একটা বিল এলো দিয়ে ভোটাভুটি শুরু হলো, সেই ভোটাভুটিতে ফার্স্ট ইনস্টেন্সে কে ভোটিং করতে পারে না? স্পিকার। লোকসভার যিনি স্পিকার থাকবেন, ইনি কিন্তু ফার্স্ট ইনস্টেন্সে ভোট করতে পারবেন না। ইনি ভোট করবেন কখন? কাস্টিং ভোট। কাস্টিং ভোট অর্থাৎ, কাস্টিং ভোট মানে কি? মানে যখন কোনো টাই হয়ে যায় ভোটাভুটিতে, তখন যদি একটা ভোটে মানে টাই হয়ে গেল, ধরো 100 জন মেম্বার উপস্থিত, ঠিক আছে, 50-50 হয়ে গেল, আর আমাদের স্পিকার হচ্ছে 101তম মেম্বার, তাহলে স্পিকার যেদিকে ভোট দেবে সেইটা হচ্ছে, সেই দিকের পাল্লা ভারী হবে এবং সেটা বিল আকারে আসবে। তাহলে এই 1তম ভোট, এইটাকে বলা হয় কাস্টিং ভোট। এমনি নর্মাল সময় কিন্তু ভোট দেবেন না। যদি এটা 48-52 হয়ে যেত, তাহলে কিন্তু স্পিকার ভোট দিতেন না।
কিন্তু যেহেতু এটা 50-50 হয়ে গেছে, তাই এই ডেডলকটাকে কাটানোর জন্য স্পিকার ভোট দেবেন, এটাকে বলা হয় কাস্টিং ভোট, ঠিক আছে? এমনি নর্মাল টাইমে স্পিকার ভোট করেন না। হু প্রিসাইডস ওভার দ্য জয়েন্ট সিটিং অফ দ্য লোকসভা এন্ড রাজ্যসভা? এই যে লোকসভা এবং রাজ্যসভা, এটার যে জয়েন্ট সিটিং, এই জয়েন্ট সিটিং এ হচ্ছে কে প্রিসাইড করেন, কে হচ্ছে মানে চেয়ারম্যান হন টাইপের বলতে পারেন, চেয়ারম্যান যদিও রাজ্যসভার ক্ষেত্রে বলা হয়। এটা প্রিসাইডিং অফিসার হচ্ছে আমাদের স্পিকার অফ দ্য লোকসভা। রাজ্যসভার ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারকে কি বলা হয়? চেয়ারম্যান বলা হয়। আর আমরা জানি ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, ঠিক আছে? ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। আর ভাইস প্রেসিডেন্ট ইজ নট এ মেম্বার অফ পার্লিয়ামেন্ট, ভাইস প্রেসিডেন্ট আমাদের পার্লামেন্টের মেম্বার নয়। তাহলে তার জন্যই আমাদের যখন জয়েন্ট সিটিং বসে লোকসভা এবং রাজ্যসভার কোন একটা বিল নিয়ে যদি ডেডলক সৃষ্টি হয়, তার যখন জয়েন্ট সিটিং বসে, সেই জয়েন্ট সিটিং এ কিন্তু এই যেহেতু ভাইস প্রেসিডেন্ট পার্লামেন্টের মেম্বার নয়, ইনি কিন্তু প্রিসাইড করতে পারেন না। এক্ষেত্রে কে প্রিসাইড করেন? আমাদের স্পিকার অফ দ্য লোকসভা প্রিসাইড করেন। আর এই জয়েন্ট সিটিং এর কনসেপ্ট যদি বলা হয়, এটা আমরা কোথা থেকে নিয়েছি বলতো? এটা আমরা নিয়েছি অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে। অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে এই জয়েন্ট সিটিং এর কনসেপ্ট আমরা নিয়েছি। ওকে, if a question arises whether a bill is a money bill or not, whose decision shall be the final? অর্থাৎ কোন একটা বিল উত্থাপিত হলো, সেটা মানি বিল কি মানি বিল নয়, এইটা কে ডিসিশন নেবে, এইটা কে ঠিক করবে, কার ডিসিশনটা ফাইনাল হবে? এক্ষেত্রে ডিসিশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ নট দ্য স্পিকার অফ দ্য লোকসভা, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নয়, তাহলে স্পিকার অফ দ্য লোকসভা, স্পিকার অফ দ্য লোকসভার ডিসিশনই হচ্ছে ফাইনাল ডিসিশন কোন একটা বিলের ক্ষেত্রে, সেটা মানি বিল হবে কি হবে না। অনলি ফর দ্য মানি বিল, মানি বিলের ডিসিশন কে নেবে? স্পিকার অফ দ্য লোকসভা। ওকে, the money bill is defined in which article of the constitution? অর্থাৎ এত সময় আমরা মানি বিল মানি বিল মানি বিল মানি বিল বলে আসছি, এই মানি বিলের কথা আমাদের কত নম্বর আর্টিকেলে বলা আছে? মানি বিল যদি আমরা দেখি, তাহলে সেটা বলা আছে 110 নম্বর আর্টিকেলে, ঠিক আছে? আর্টিকেল নম্বর 110 ইজ দ্য আর্টিকেল ফর মানি বিল। 109 নম্বর আর্টিকেলে কি বলা আছে? যে এই মানি বিলটা কি প্রসিডিওর হবে ইন পার্লামেন্টে, সেটার হচ্ছে এই প্রসিডিওর অফ মানি বিল, প্রসিডিওর অফ মানি বিল, এইটার কথা হচ্ছে আর্টিকেল 109-এ বলা আছে। আর্টিকেল 111-এ কি বলা আছে? 111-তে অ্যাসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট টু দ্য বিল, অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে হচ্ছে সিগনেচার, অ্যাসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের যে অ্যাসেন্ট, সেটার কথা বলা আছে টু দ্য বিলে। ওকে, আর 112-তে, 112 হচ্ছে আমাদের অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ যে বাজেট আমরা যেটাকে জানি, সেই বাজেট বলে কোনো টার্ম কিন্তু আমাদের কনস্টিটিউশনে নেই। বাজেটটাকে কি বলা আছে? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে 112 নম্বর আর্টিকেলের মাধ্যমে, 112 নম্বর আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশনে বলা আছে। Rajya can delay the finance bill sent for its consideration by the Lok Sabha for a maximum period. অ্যাকচুয়ালি এখানে ফিনান্স বিল বলতে এটাকে মানি বিল হিসেবে কনসিডার করা হয়েছে, ঠিক আছে? মানি বিল হিসেবে কনসিডার করা আছে, ঠিক আছে? এই মানি বিল রাজ্যসভা উইথিন 14 ডেজ, 14 বছর, সরি 14 বছর বলছি, 14 দিনের জন্য রাজ্যসভায় রাখতে পারে, তারপরে কিন্তু আবার লোকসভাতে ছাড়ে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। According to the Indian Constitution, who decides the salary of members of parliament? অর্থাৎ মেম্বারদের যে স্যালারি পার্লামেন্টের, সেটা কে ডিসাইড করে? সেটা ডিসাইড করবে হচ্ছে আমাদের পার্লামেন্ট নিজে। পার্লামেন্টের মেম্বারের স্যালারি কি হবে, সেটা আদার্স কেউ ডিসাইড করতে পারবে না, না ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার, না সুপ্রিম কোর্ট, না প্রেসিডেন্ট। ডিসাইড করবে হচ্ছে আমাদের পার্লিয়ামেন্ট। ওকে, in the context of Indian Parliament, what is zero hour? জিরো ওয়ার কাকে বলা হয়? এটা প্রচুরবার কোশ্চেন এসেছে, বিসিএস হোক বা সব ধরনের পরীক্ষাতে, যে জিরো ওয়ার কাকে বলা হয়। জিরো ওয়ার হচ্ছে আমাদের সেই সময়টা, জিরো আওয়ার, জিরো ওয়ার বলছি বারবার, জিরো আওয়ার হচ্ছে আমাদের সেই সময়টা যেটা হচ্ছে কোশ্চেন আওয়ারের জাস্ট ইমিডিয়েট,
টাইম ইমিডিয়েটলি আফটার কোশ্চেন আওয়ারের জাস্ট পরেই যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের 0 আওয়ার। ওকে। The GST bill which came into implement from July 1 2017, জুলাই 1 2017 তে যে বিলটা এসেছিল, জিএসটি বিল, সেটা কত নম্বর বিল? আচ্ছা, এটা আগেও আলোচনা হয়েছে, 101 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমি বলেছিলাম, তাহলে এটা 122 নম্বর বিল হবে, কারণ বাকিগুলো আমাদের মিলছে না এটা। আর জুলাই 1 যেমন ডক্টরস ডে হয় জুলাই 1, সেরকম জুলাই 1 কে জিএসটি ডেও বলা হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ওকে। Who was the first woman to be nominated as the member of Rajya Sabha? মেম্বার অফ রাজ্যসভা হিসেবে ফার্স্ট কে নমিনেটেড হয়েছিলেন? রাজকুমারী অমৃতা কর না, ইনি হচ্ছেন ফার্স্ট ফিমেল হেলথ মিনিস্টার। ফার্স্ট ফিমেল হেলথ মিনিস্টার, ঠিক আছে। আচ্ছা, সুচেতা কৃপালিনী, ইনি হচ্ছেন আমাদের ফার্স্ট চিফ জাস্টিস, ফার্স্ট ওমেন চিফ জাস্টিস, মানে সরি চিফ মিনিস্টার। কোথাকার হয়েছিলেন? ইনি উত্তরপ্রদেশে। আরেকটা নাম মনে রাখতে পারো, সেটা হচ্ছে আমাদের সরোজিনী নাইডু, যিনি ফার্স্ট ওমেন গভর্নর, ইনিও কিন্তু উত্তরপ্রদেশে। আচ্ছা, রুক্মিণী দেবী অরুণ ডালে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। রুক্মিণী দেবী অরুণ ডালে হচ্ছে রাজ্যসভার ফার্স্ট নমিনেটেড ওমেন, ঠিক আছে, নমিনেটেড ওমেন অফ দ্য রাজ্যসভা হচ্ছে রুক্মিণী দেবী অরুণ ডালে। হু অ্যামাং দ্য ফলোইং বিকাম দ্য ফার্স্ট ওমেন স্পিকার অফ লোকসভা? আচ্ছা, এবার বলছে ফার্স্ট স্পিকার অফ লোকসভা কে হয়েছিলেন? এটা হচ্ছে মীরা কুমারী, একদম চোখ বন্ধ করে। মীরা কুমারী ইজ দ্য রাইট অ্যান্সার। রাজকুমারী অমৃতা কর আমরা আগেই বললাম, রাজকুমারী অমৃতা কর হচ্ছে আমাদের ফার্স্ট ফিমেল হেলথ মিনিস্টার। আর সুচেতা কৃপালিনীকে বললাম আমাদের ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার অব উত্তরপ্রদেশ। আচ্ছা, আর কমলা দেবী, মানে উত্তরপ্রদেশ বলতে আমি ইন দ্য সেন্স উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার হয়েছিলেন, কিন্তু ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার, হ্যাঁ। আর কমলা দেবী চট্টোপাধ্যায় যদি দেখি, ইনি হচ্ছেন একজন ফ্রিডম ফাইটার, ইনি ফেমাস ফ্রিডম ফাইটার, আর বিশেষ কিছু এরকম স্পেসিফিকেশন নেই। এভরি জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই, এই সুপ্রিম কোর্টের যে সবকটা জাজ, তারা কার দ্বারা অ্যাপয়েন্ট হন? দ্য সুপ্রিম কোর্ট কলেজিয়াম, দ্য ক্যাবিনেট, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য লোকসভা। অ্যাকর্ডিং টু আর্টিকেল 124 সাবক্লজ 1, সুপ্রিম কোর্টের যে জাজ আছেন তারা অ্যাপয়েন্ট হবে কার দ্বারা? প্রেসিডেন্টের দ্বারা। নট সুপ্রিম কোর্ট কলেজিয়াম, নট ক্যাবিনেট, নট লোকসভা। ওকে। The Supreme Court held that forcing a person to undergo polygraph, brain mapping, and narcoanalysis tests as violative of, আচ্ছা এইগুলো কার ভায়োলেশন করছে? আর্টিকেল 20, আর্টিকেল 21 আর 25। আচ্ছা, এটা আর্টিকেল 21 and 20 সাবক্লজ 3 এর ভায়োলেশন করছে। কেন? না, আর্টিকেল 21 এ কি বলা আছে? রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টির কথা বলা আছে, তাহলে এটা আমাদের রাইট টু লাইফ কেও ভায়োলেট করছে। আর 20 সাবক্লজ 3 তে কি বলা আছে বলতো? 20 সাবক্লজ 3 তে বলা আছে আমাদের হচ্ছে আহ আর্টিকেল 20 সাবক্লজ 3 তে বলা আছে কেউ নিজের, মানে নিজে নিজের সাক্ষী দিতে পারবে না, মানে যেটাকে বলা হয় ইনক্রিমেশন, ঠিক আছে, মানে তুমি নিজে, পুলিশ তোমাকে ধরো মেরে বা তোমার অত্যাচার করে তোমার যে তোমার নিজের সম্পর্কে নিজের যে স্টেটমেন্ট সেটা কিন্তু নিতে পারবে না, এটা হচ্ছে আর্টিকেল 20 সাবক্লজ 3 তে বলা আছে। আর্টিকেল 25 রাইট টু রিলিজিয়নের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর আর্টিকেল 20 তো আমাদের ওটাই। আর্টিকেল 360 হচ্ছে আমাদের ইমার্জেন্সি এর যে প্রভিশন, সেটা ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা আর্টিকেল 360 তে বলা আছে। আচ্ছা, in which of the following cases the Supreme Court of India gave verdicts which have a direct hearing on the center state relation? এদের মধ্যে কোনটাতে ডিরেক্ট ভার্ডিক্ট দিয়েছিল যেটাতে সেন্টার স্টেট রিলেশন ছিল? এটা এশার বোম্বাই কেস, খুবই ফেমাস কেস, এশার বোম্বাই। এটা হচ্ছে আমাদের 1994 এর কেস, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আরেকটা ফেমাস কেস হচ্ছে কেশবানন্দ ভারতী কেস, যেটা হচ্ছে 1973 তে হয়েছিল। আর ইন্দিরা সোহানি কেস, এটা হচ্ছে আমাদের 1992 তে হয়েছিল, ইন্দিরা সোহানি কেস, ঠিক আছে। ফেমাস কেস এগুলো সবই। চলো,
হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল ইন ইন্ডিয়া? হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল এদের মধ্যে কোনটা? এটা একদম নর্মাল কোশ্চেন, সুপ্রিম কোর্ট। আর্টিকেল 32 এর মাধ্যমে এখানে রিট পিটিশন জারি করা যায়। হাইকোর্ট, হাইকোর্টের ওপরে আছে সুপ্রিম কোর্ট, ফার্স্টে আছে ডিস্ট্রিক্ট কোর্ট, তারপর হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, এইভাবে যদি ক্রোনোলজি সাজাই আমরা। হাইকোর্টে যদি আমরা রিট পিটিশনের কথা বলি, সেটা হচ্ছে আর্টিকেল 226, 226 এর মাধ্যমে এটা করা যায়। The basic structure doctrine was enunciated by the Supreme Court during, আচ্ছা, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের কথা কখন বলা হয়েছিল? এটা হচ্ছে ওই যে ফেমাস কেসটা বলেছিলাম, কেশবানন্দ ভারতী কেস, 1973, এটার হচ্ছে ভার্ডিক্ট। গোলকনাথ কেস অনেক আগে 1967-এ হয়েছিল, আর মানেকা গান্ধী কেস হচ্ছে 1980-তে হয়েছিল, আর এসআর বোম্বাই কেস হচ্ছে 1994-এ হয়েছিল। ঠিক আছে, আচ্ছা। Under which article of the Supreme Court has the power to review its own judgment or order? নিজের জাজমেন্ট অথবা অর্ডারকে যদি রিভিউ করতে চায়, তাহলে সেটা হচ্ছে আর্টিকেল 137 এর আন্ডারে রিভিউ করতে পারে কে? সুপ্রিম কোর্ট নিজেই। চলো, হাউ মেনি টাইপস অফ রিট ক্যান বি ইস্যুড বাই দ্য সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট কত ধরনের রিট জারি করতে পারেন? সুপ্রিম কোর্ট টোটাল হচ্ছে 5 ধরনের রিট জারি করতে পারেন। ঠিক আছে, হ্যাবিয়াস কর্পাস, কোয়ারেন্টো, সার্টিওররি, প্রহিবিশন, এরকম টোটাল 5 ধরনের রিট জারি করতে পারেন। আবার লিখে দিচ্ছি আমি, হ্যাবিয়াস কর্পাস, হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, quo warranto, certiorari, আর হচ্ছে প্রহিবিশন। এই টোটাল 5টা রিট আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বোথ জারি করতে পারেন। সুপ্রিম কোর্টের রিট জারির আর্টিকেল কত? আর্টিকেল 32। হাইকোর্টের কত? হাইকোর্টের হচ্ছে আর্টিকেল 226, 226। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট, এটা হচ্ছে আমাদের হাইকোর্ট। থ্যাংক ইউ এভরিওয়ান, হোপ ইউ এনজয়েড দ্য সেশন। থ্যাংক ইউ, টাটা।